ভাই ভয়েস শুনতে পারতেছো তোমরা? ভয়েস নিয়ে একটু সমস্যা হইতেছিল আর কি। ভয়েস শুনতে পারতেছো তোমরা? আচ্ছা, এবার ভয়েস শুনতে পারবা? আহ ক্লাসটা শুরু করতেছি। দেরি করার জন্য প্রথমে সরি ভাইয়া, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর তারপরে কথা হচ্ছে এখানে আসে হচ্ছে তোমার দেখি পিসি অন হচ্ছে না, তারপর হচ্ছে স্টুডিওতে আসা লাগলো, তারপর সবকিছু করে তারপরে ক্লাসে আসতে হয়েছে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে রাসায়নিক পরিবর্তন 2 নম্বর ক্লাস, তোমাদের সাথে আমার শেষ ক্লাস। এবং গত ক্লাসে আমরা যখন রাসায়নিক পরিবর্তন 1 এর ক্লাসটা করতেছিলাম তখন হচ্ছে আমরা কেপিকেসি কভার করছি, তারপর হচ্ছে লাসাদিলা নীতিটা পুরোটা কভার করছি, এবং এরপর হচ্ছে আমরা ভ্যান হফের সমীকরণ, যেটা কেপিকেসির উপরে তাপমাত্রা চেঞ্জ করলে যে প্রভাবটা পড়ে তাপ হারি বিক্রিয়া এবং তাপোৎপাদী বিক্রিয়াতে, সেটার গ্রাফ, সেটার সমীকরণ, সেটার ঢাল কেমন হবে, সেটার এক্স অক্ষে কি রাখবো, ওয়াই অক্ষে কি রাখবো, সবগুলো জিনিস আমরা হচ্ছে ভ্যান হফের সমীকরণ থেকে দেখছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর ক্লাসটা করব। রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড পার্টটাতে আমরা মূলত হচ্ছে পিএইচটা কভার করব, পিএইচ এবং হচ্ছে বাফার। তো বাফার তো আলটিমেটলি পিএইচ এর মধ্যেই পড়ে। সবাই একটু লাইভে চলে আসো, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। এবার আশা করি সবকিছু ঠিকঠাক আছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব, বেশি দেরি করব না। তো শুরুতেই আমরা হচ্ছে চলো দেখি যে পিএইচ এবং বাফার এই টপিকটা থেকে এইচএসসি তে বিগত সালগুলাতে অর্থাৎ 2017 সাল থেকে 23 সাল পর্যন্ত কি কি প্রশ্ন আসছে। তো চলো আমাদের প্রতিদিনের মতো আমরা ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে যাই দেখি আমাদের কি কি প্রশ্ন আসছে। তো তুমি যদি একটু দেখো যে এখানে আহ এইটুকু পার্ট আমরা কভার করছি 1 নম্বর ক্লাসে। আমাদের আজকের কভার করা টপিক হচ্ছে পিএইচ, পিওএইচ, কেবি, কেডব্লিউ, এগুলো আমরা দেখবো, এবং লাস্টলি হচ্ছে বাফার দমনের ক্রিয়া কৌশল। এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে কভার করব। সো তুমি একটু দেখো যে পিএইচ এই টপিকটা থেকে এই চ্যাপ্টারটাতে রাসায়নিক পরিবর্তনের সব থেকে বেশি সিকিউ আসছে এই পিএইচ রিলেটেড। শুধুমাত্র যে সিকিউ আসছে বিষয়টা কিন্তু এরকম না, পিএইচ থেকে কিন্তু এমসিকিউ আসে, পিএইচ থেকে ক খ আসে। তার মানে এই পিএইচটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখো এই চ্যাপ্টারে যে প্রত্যেকটা টপিক সবগুলাই 5 স্টার ইম্পর্টেন্ট, সবগুলা থেকেই প্রশ্ন আসবেই আসবে, কিন্তু পিএইচটা থেকে দেখো সব থেকে বেশি প্রশ্ন আসছে, প্রায় 39টার মতো প্রশ্ন আসছে বিগত 6 বছরে। আর বাফার দোবন থেকেও কিন্তু কম না, তুমি জাস্ট দেখো বাফার দোবন থেকেও প্রায় 37টা প্রশ্ন আসছে সিকিউ, ঠিক আছে? এবং এমসিকিউর সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি, 42টা 23টা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 17 সাল থেকে 23 সাল পর্যন্ত এই চ্যাপ্টারের এই আজকে যে টপিকটা আমরা কভার করব পিএইচ বাফার, সেই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে, সিকিউ আসছে দেখতেছো সব থেকে হাইয়েস্ট পিএইচ থেকে, এবং এমসিকিউ হাইয়েস্ট আসছে পিএইচ থেকে অন্য টপিকগুলোর মধ্যে, এবং সেকেন্ড হাইয়েস্ট আসছে তোমার কেপিকেসি আর বাফার, ঠিক আছে? তো আজকে আমরা টপিক কভার করব হচ্ছে এই দুইটা। তো চলো আমরা হচ্ছে চলে যাই পিএইচ এর কাছে। ভাই পিএইচ কি, প্রথম প্রশ্নই আমাদের আসবে যে ভাই পিএইচ কি। পিএইচ মানে হচ্ছে তোমরা সবাই জানো যে পিএইচ এই জিনিসটা কি লেখা থাকে, পিএইচ মানে হচ্ছে ঋণাত্মক লগারিদম অফ হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা, যেটা সেইটা। শুধুমাত্র পিএইচ এর ক্ষেত্রে কি এটা ঠিক? শুধুমাত্র কি পিএইচ এর জন্য এটা? দেখো আমি কি বলতে চাইতেছি, যে শুধুমাত্র কি পিএইচ এর জন্যই এই জিনিসটা সঠিক? না, সবার জন্যই সঠিক। কিরকম, তুমি সবার জন্য এরকম করে লিখতে পারো, পিএইচ হলে মাইনাস লগ অফ এইচ প্লাস, কারণ যে পি এর উপরে কি আছে দেখো এইচ, তাহলে ঋণাত্মক লগারিদম মাইনাস লগ অফ এইচ প্লাস। যদি হয় পিওএইচ তাহলে হবে মাইনাস লগ অফ ও এইচ মাইনাস। যদি তোমাকে কেউ বলে যে পি কে এ, তাহলে তুমি বলবা যে মাইনাস লগ অফ কে এ। তোমাকে যদি বলে কেউ পি কে বি, তুমি বলবা মাইনাস লগ অফ কে বি। তুমি কি দেখতেছো যে এই পি এর উপরে যেই টপিক টার্মটা থাকে সেই টার্মটা মাইনাস লগের পাশে গিয়ে বসতেছে, মাইনাস লগ সেই টার্মটা, মাইনাস লগ সেই টার্মটা, মাইনাস লগ সেই টার্মটা। অর্থাৎ পিএইচ বা পিওএইচ, পি কে এ, পি কে বি, পি কে ডাব্লিউ, যা মন চায় তাই বলো না কেন, পি এর উপরে যাই থাকবে সেটাই কি হয়ে যাবে, মাইনাস লগের পাশে বসে যাবে, ঠিক আছে? এভাবে আমরা কি করি, কোন দ্রবণের পিএইচ, পিওএইচ, তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের ক্ষেত্রে কে এ, কে বি হিসাব করে তারপরে হচ্ছে পিএইচটাকে হিসাব করি। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা, যে পিএইচ মানে হচ্ছে ঋণাত্মক লগারিদম অফ এইচ প্লাস, পিএইচ মানে হচ্ছে
ঋণাত্মক লগারিদম অফ এইচ প্লাস। তো এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে পিএইচ থেকে ইন্টারে কি কি টাইপের প্রশ্ন আসে। পিএইচ থেকে মূলত কি কি টাইপের প্রশ্ন আসে? প্রথম টাইপটা হচ্ছে, দেখো পিএইচ থেকে প্রথম যে টাইপটা আসে সেটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড বেস, এই দুর্বল অ্যাসিড বেস থেকে একটা টাইপের প্রশ্ন আসে পিএইচ থেকে। এরপর স্ট্রং অ্যাসিড বেস, স্ট্রং অ্যাসিড বেস এটা থেকে প্রশ্ন আসে। এবং স্ট্রং অ্যাসিড বেস থেকে কিরকম প্রশ্ন আসে জানো? মিশ্রণের ম্যাথ আসে, মিশ্রণের ম্যাথ এবং মিশ্রণের পিএইচ বের করতে বলে। এবং পিএইচ থেকে আরেকটা টাইপ হচ্ছে তোমার বাফার। সো পিএইচ থেকে কয়টা টাইপের প্রশ্ন আসে ভাইয়া? তিনটা টাইপের প্রশ্ন আসে। একটা কি ভাইয়া? ফার্স্টের টাইপটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ। সেকেন্ডটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং ক্ষারের পিএইচ। এবং লাস্টে হচ্ছে বাফার দ্রবণের পিএইচ। ঠিক আছে, বাফারের পিএইচ। সো এই তিন টাইপের প্রশ্ন কিন্তু আসে, দুর্বল অ্যাসিড বেসের পিএইচ, স্ট্রং অ্যাসিড বেসের পিএইচ এবং বাফারের পিএইচ। সো আমরা সিরিয়ালি ফার্স্টে হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ কিভাবে বের করে সেটা দেখব। এরপরে স্ট্রং অ্যাসিড বেসের পিএইচ কিভাবে বের করে, মিশ্রণের ম্যাথ কিছু করব, এবং এরপরে হচ্ছে আমরা বাফারে যাব আমাদের লাস্ট টপিকে। তো চলো আমরা শুরু করি যে পিএইচ এর বেসিক কনসেপ্ট থেকে। এখন দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের পিএইচ বের করার জন্য আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা পড়তে হবে। তার আগে আমি তোমাদের একটু দেখাই যে পিএইচ স্কেলটা মূলত আসছে কিভাবে। দেখো পিএইচ স্কেলটা মূলত কই থেকে আসছে, এরকম কিছু প্রশ্ন আসে। তোমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে তোমার পানির যে বিয়োজন, এটা তোমাদেরকে জানা লাগবে। পানির বিয়োজন বা ভাঙা, পানির বিয়োজন। সো পানি যখন বিয়োজিত হয় তখন কি হয়? তখন যেটা হয় আমরা সবাই জানি, পানি বিয়োজিত হইলে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়। এটা আমরা সবাই জানি যে পানি বিয়োজিত হইলে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়। এবার তুমি যদি এটার কেসি বের করতে যাও বা তোমার হচ্ছে পানির সাম্য ধ্রুবক বের করতে যাও, তাহলে আমরা সবাই জানি পানির সাম্য ধ্রুবক কি আসবে। দেখো পানির জন্য যদি আমি কেসি বের করতে যাই, কেসিটা কত আসবে দেখো তো, কালকে আমরা পড়ছি উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদ হচ্ছে এখানে H প্লাস এটার ঘনমাত্রা ইনটু উৎপাদ হচ্ছে OH মাইনাস এটার ঘনমাত্রা ডিভাইডেড বাই পানির ঘনমাত্রা H2O। এটা হচ্ছে আমরা পানির এই ভাঙার যে বিক্রিয়াটা সেখান থেকে লিখতে পারি যে কেসি ইকুয়ালস টু উৎপাদ যে দুটো আয়ন আছে তাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক যেটা আছে তার ঘনমাত্রা, এটা লিখতে পারি। তো এবার তুমি দেখো যখন আমরা এই পানির ঘনমাত্রাটাকে এই পাশে পাঠিয়ে দিব তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কেসি ইনটু পানির ঘনমাত্রা ইকুয়ালস টু H প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু OH আয়নের ঘনমাত্রা। এই যে টার্মটা দেখো, এই যে টার্মটা পানির ভাঙার বিক্রিয়ার যেই কেসি এবং পানির যেই ঘনমাত্রা, এই দুটার গুণফলকে, এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে কে ডাব্লিউ। এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে কে ডাব্লিউ বা পানির বিয়োজন ধ্রুবক। পানির বিয়োজন ধ্রুবক কে ডাব্লিউ ইকুয়ালস টু থাকতেছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু OH আয়নের ঘনমাত্রা। বুঝছো? তোমরা সবাই কে ডাব্লিউ বা পানির বিয়োজন ধ্রুবক এটা দেখছো না? এটা কই থেকে আসছে? যে এখান থেকে আসছে। পানি ভাঙলে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়। এখন পানির যদি কেসি লিখি তাহলে কি আসবে? উৎপাদ যে দুটো আছে তাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এই পানির ঘনমাত্রাটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কেসি ইন্টু পানির ঘনমাত্রা ইকুয়ালস টু করে থাকবে এই দুজন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা OH আয়নের ঘনমাত্রা। এবার এই যে কেসি ইন্টু পানির যে ঘনমাত্রা, এই দুটা টার্মকে, এই পুরো টার্মকে বলা হয় কে ডাব্লিউ। বুঝছো? এই কেসি ইন্টু H2O এটার ঘনমাত্রাটাকে বলা হয় কে ডাব্লিউ ইকুয়ালস টু পরে থাকতেছে এইটা, এবং এটাকে বলা হয় হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক।
পানির বিয়োজন ধ্রুবক কেডব্লিউ। পানির বিয়োজন ধ্রুবক কেডব্লিউ সমান সমান কি আসতেছে ভাইয়া? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু OH আয়নের ঘনমাত্রা। সো এটা হচ্ছে মূলত পানির বিয়োজন ধ্রুবক। পানির বিয়োজন ধ্রুবক কেডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু OH আয়নের ঘনমাত্রা। এখন এই যে কেডব্লিউটা বের করলাম, কে মানে কি? এটা কনস্ট্যান্ট থাকবে। সো এই যে পানির যে কেডব্লিউ, এই কেডব্লিউর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ এটা দ্বারা কি বুঝাইতেছে দেখো, এই জিনিসটা আমি কেন বললাম, এই পানির বিয়োজন ধ্রুবকটা এই পিএইচ এর এখানে এসে কেন বললাম, দেখো পানির বিয়োজন ধ্রুবকটা আমাকে বুঝাইতেছে যে পানির মধ্যে H প্লাস আর OH মাইনাস এই দুটাকে গুণ করলে, এই দুটার ঘনমাত্রাটাকে গুণ করলে সেটা সব সময় একটা ধ্রুব সংখ্যা আসবে, কে আসবে মানে একটা ধ্রুবক হবে। তুমি যে কোনো তাপমাত্রায় H প্লাস আর OH মাইনাসকে যদি কি করো, OH মাইনাসের ঘনমাত্রা অর্থাৎ পানিকে নিয়ে ভাঙো, H প্লাস এবং OH মাইনাসে ভাঙো, তুমি যে কোনো তাপমাত্রার পানিকে H প্লাস আর OH মাইনাসে ভাঙলে সেই দুইজনের যে ঘনমাত্রাটা হবে সেই ঘনমাত্রার গুণফলটা আজীবন কি হবে? ধ্রুব। এই জিনিসটাই মূলত আমরা বোঝার জন্য এই দুটা লাইন পড়লাম, যে পানির H প্লাস এবং OH মাইনাস এই দুটা আয়নের গুণফল বা ঘনমাত্রার গুণফল সব সময় ধ্রুব। কিন্তু তাপমাত্রা চেঞ্জ করলে আমরা কালকে দেখছি না যে কেপি কেসি চেঞ্জ হয়ে যায়, আমরা হচ্ছে সেটা তাহলে কে এটা খালি চেঞ্জ হতে পারে তাপমাত্রার জন্য, কিন্তু এইটা চেঞ্জ হইলেও আলটিমেটলি কি থাকবে? H প্লাস আর OH মাইনাস এই দুটার গুণফলটা সেম থাকবে। ঠিক আছে, এই দুটার গুণফলটা সেম থাকবে। একটু দেখো যে আমরা সবাই জানি এটা যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা সবাই জানি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বিয়োজন ধ্রুবক কেডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 1 ইন্টু 10⁻⁻14। এটা আমরা সবাই জানি না যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বিয়োজন ধ্রুবক 1 ইন্টু 10⁻14। এখন এই যে মানটা, এই মানটা কিন্তু শুধুমাত্র 25-এর জন্য। তুমি যদি তাপমাত্রাটাকে 100 করো, 50 করো, 60 করো, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বাট এই কেডব্লিউ চেঞ্জ হইলেও, কেডব্লিউ যেমন চাই হোক, কেডব্লিউ চেঞ্জ হোক সমস্যা নেই, বাট কেডব্লিউর মধ্যে যারা আছে, কেডব্লিউর মধ্যে কে কে আছে? কেডব্লিউর মধ্যে আছে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস, এই দুজনের গুণফলটা কিন্তু একই থাকবে। দেখো 10⁻⁻14, অর্থাৎ পানির মধ্যে এই দুটো আয়নের ঘনমাত্রার গুণফল সব সময় একটা ধ্রুব সংখ্যা হবে, যেটা 25 ডিগ্রিতে আমরা পড়ি হচ্ছে 1 ইন্টু 10⁻⁻14। 25 না হইলে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে তাপমাত্রা চেঞ্জ করলে এই কেডব্লিউটা কিভাবে চেঞ্জ হয়। তার জন্য আমাদের বিক্রিয়াটা একটু লেখো যে কি হয়, পানি যখন ভাঙে তখন H প্লাস আর OH মাইনাস তৈরি হয়। এই তো একটু ওয়েট করো ভাইয়া। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম যে পানির 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিয়োজন ধ্রুবক 1 ইন্টু 10⁻14। সো এবার আমরা দেখবো যে তাপমাত্রা চেঞ্জ করলে এই জিনিসটা কিভাবে চেঞ্জ হয়, এই কেডব্লিউর মান কিভাবে বাড়ে কমে। দেখো তুমি কি করতেছো, তাপমাত্রা বাড়াইতেছো। এখন এই যে পানির বিয়োজন ধ্রুবকের যে বিক্রিয়াটা, পানি ভাঙার বিক্রিয়াটা হচ্ছে একটি তাপ হারি বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? তাপ হারি বিক্রিয়া, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। পানি যে ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? তাপ হারি বিক্রিয়া। আর আমরা সবাই জানি তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে লাসাতিলের নীতি অনুযায়ী বিক্রিয়া কোন দিকে যায়? ডান দিকে যায় না? দেখো লাসাতিলের নীতি বিক্রিয়া কোন দিকে যায়? তুমি যদি তাপমাত্রা বাড়াও, কালকে আমরা শর্টকাট টেকনিক শিখছিলাম যে ডেল এইচ ইন্টু বাড়ানো মানে প্লাস, তার মানে কি আসবে? ডেল এইচ এর ভ্যালুও পজিটিভ এবং আমি বাড়াবো এটাও পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া যাবে ডান দিকে বা সামনের দিকে। এখন তুমি দেখো
তাহলে পানির এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কি হয়, বিক্রিয়া সামনের দিকে যায়। বিক্রিয়া সামনের দিকে যাওয়া মানে কি, H2O ভাঙতেছে এবং H+ আর OH- তৈরি হচ্ছে। তো এটা যত বেশি তৈরি হবে এটার গুণফল তত বেশি হবে। KW এর মান মানে কি, এই দুটোর গুণফল। তো এই দুটোর গুণফল যত বেশি হবে KW তত বেশি হবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে পানির যে আয়নিক গুণফল KW এটার মান কি হয়, বাড়ে। এই জিনিসটা বুঝতে পারছো? এগুলো কিন্তু ক খতে আসে। আমি আগে ক খটা কভার করতেছি, কারণ তোমাদের ক খতে কিন্তু এই জিনিসটা আসে যে পানির আয়নিক গুণফল এটা বলতে কি বুঝো, পানির আয়নিক গুণফল তাপমাত্রার সাথে বাড়ে নাকি কমে, এই প্রশ্নগুলো কিন্তু আসে। সো ব্যাখ্যাটা বুঝো যে তাপমাত্রা বাড়াইলে কি হবে। দেখো যে পানির আয়নিক গুণফল মানে হচ্ছে H2O ভেঙে H+ আর OH- যে তৈরি হয় সেই জিনিসটা আমরা লিখলাম। এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে ΔH এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আমরা জানি একটা তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে ΔH হচ্ছে পজিটিভ, আবার বাড়াইতেছি মানে পজিটিভ। সো প্লাসে প্লাসে প্লাস, বিক্রিয়া যাবে সামনের দিকে। বিক্রিয়া যাবে সামনের দিকে। সামনের দিকে যাওয়া মানে বুঝাইতেছি কি, যে পানি ভাঙবে, ভেঙে H+ তৈরি হবে, OH- তৈরি হবে। আর এই দুটার গুণ ফলই হচ্ছে KW। এই দুটার গুণ ফলই হচ্ছে KW। আর এই দুটা যত বাড়বে তত কি হবে, KW মান বাড়বে। যেটা 25-এ হচ্ছে এত, যখন 30 হয় তখন আরো বেশি, 50 হলে আরো বেশি, 100 হলে আরো বেশি। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে KW এর উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা করো। তখন তোমরা কি করবা, লাশ হাতে নীতি দিয়ে বর্ণনা করবা তাপমাত্রার প্রভাব বর্ণনা করো। তখন তোমরা অ্যান্সার দিবা যে এটা একটা তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাওয়া মানে হচ্ছে KW এর মান বাড়বে। এবং তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে বিক্রিয়া পিছনের দিকে আসবে, এবং বিক্রিয়া পিছনের দিকে আসা মানে হচ্ছে তোমার কি হবে, KW এর মানটাও কি হয়ে যাবে, কমে যাবে। তাপমাত্রা বাড়াইলে KW এর মান বাড়বে, তাপমাত্রা কমাইলে KW এর মান কমবে। এটা হচ্ছে তাপমাত্রার উপরে পানির আয়নিক গুণফল KW এর উপরে তাপমাত্রার প্রভাব, অর্থাৎ তাপমাত্রা কিভাবে KW টাকে চেঞ্জ করে সেটা আমরা দেখলাম। এবার আমরা হচ্ছে দেখবো যে পিএইচ আর পিওএস ইকুয়ালস টু 14 এই জিনিসটা কিভাবে হইলো। দেখো মাঝে মধ্যেই আসতে পারে খ নাম্বারে, ধরো খ নাম্বার প্রশ্নে আমাদের আসলো যে আমরা দেখতে চাই পিএইচ প্লাস পিওএইচ এই দুটার যোগফল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই জিনিসটা আমরা হচ্ছে দেখতে চাই। ঠিক আছে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। ধরো এটা আমরা কিভাবে বের করব। এখন তুমি একটু দেখো, আমরা এটা জানি যে পানির আয়নিক গুণফল কত, পানির আয়নিক গুণফল হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস হচ্ছে OH আয়নের ঘনমাত্রা। এবার আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু OH আয়নের ঘনমাত্রা, এই জিনিসটা কত হয়, এই জিনিসটা হয় 10⁻⁻14। এবার একটু দেখো আমরা কি করব, সবার সামনে লগ নিব, সবার সামনে লগ নিব। লগ নিলে কি হয়, দেখো এখানে দুইটা জিনিস গুণ আছে। সো লগের মধ্যে যদি দুইটা জিনিস গুণ থাকে সেটা কি হয়ে যায়, যোগ। কিরকম, ধরো এখানে A আর B গুণ অবস্থায় আছে, আমি সামনে যদি লগ নেই তাহলে কি হবে জানো, এইটার সামনে যদি লগ নেই কি লেখা যাবে, লগ A প্লাস লগ B। এটা আশা করি তোমরা সবাই জানো ক্লাস 9-10 থেকে, যে দুইটা জিনিস যদি গুণ অবস্থায় থাকে এবং তাদের সামনে আমরা লগ নেই তাহলে দুইটা জিনিসকে আলাদা আলাদা লগ নিয়ে যোগ করে লেখা যায়। সো এই দুইটা গুণ অবস্থায় আছে, যদি লগ নেই তাহলে কিভাবে লেখা যাবে, লগ H প্লাস প্লাস লগ OH মাইনাস ইজ ইকুয়ালস টু লগ 10⁻⁻14। ঠিক আছে, এবার একটা কাজ করি, আমরা সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিই, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিই। এটার সামনে মাইনাস নিয়ে নিলাম, তাহলে মাইনাস লগ H প্লাস, এটার সামনেও মাইনাস নিয়ে নিলাম, মাইনাস লগ OH মাইনাস, এবং এটার সামনেও মাইনাস নিয়ে নিলাম, মাইনাস লগ 10⁻⁻14। এবার একটু দেখো তো, একদম প্রথম স্লাইডে আসি। কি বলছিলাম, পি এর উপরে এইচ এটা থাকা মানে হচ্ছে মাইনাস লগ এইচ, পি এর উপরে OH এটা থাকা মানে হচ্ছে মাইনাস লগ OH, পি এর উপরে যা থাকবে সেটা হবে মাইনাস লগ অত। তাহলে একটু দেখো তো,
মাইনাস লগ এইচ প্লাস, এটাকে কি পিএইচ লেখা যায়, প্লাস মাইনাস লগ ওএইচ মাইনাস, এটাকে কি পিওএইচ লেখা যায়। এবার দেখো লগ আর 10 এর পাওয়ার একটা একটার উল্টা, লগ আর 10 এর পাওয়ার একটা একটার উল্টা, সো কাটাকাটি করা যায়, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, থাকতেছে কত 14। এই যে হচ্ছে প্রমাণ যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু কত 14। অর্থাৎ পিএইচ এবং পিওএইচ এর যোগফল সর্বদা কত ফলো করবে, 14 কে ফলো করবে। ঠিক আছে, পিএইচ প্লাস পিওএইচ কোন দ্রবণের যদি পিএইচ বের করো এবং পিওএইচ বের করো, দুইটার যোগফল সব সময় কত আসবে 14। এটাই হচ্ছে সেই প্রমাণ, এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, এই প্রমাণটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো আমাদের পিএইচ নিয়ে মূলত বেসিক লেভেলের কথাবার্তা শেষ, এখন আমরা হচ্ছে ম্যাথে যাব, বাট তার আগে আমি একটু তোমাদের রিক্যাপ করে দিই মূলত আমরা কি করলাম। ফার্স্টে আমরা যেটা করলাম, আমি তোমাকে একটু পিএইচটা বোঝানোর চেষ্টা করলাম যে পিএইচ মানে কি মাইনাস লগ অফ এইচ প্লাস, পিওএইচ মানে কি মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, পিকেএ মানে কি মাইনাস লগ অফ কেএ, পিকেবি মানে কি মাইনাস লগ অফ কেবি। সো এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি আমরা দেখলাম যে পিএইচ থেকে ইন্টারে কি টাইপের ম্যাথ আসে, 3 টাইপের ম্যাথ আসে। একটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ, আর একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং ক্ষারের পিএইচ এইটা, এবং আরেকটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ। সো এই 3টা টাইপের প্রশ্নই আসে, এবং এই তিনোটাই তোমার হচ্ছে 3 স্টার, তিনোটাই আসবে। ঠিক আছে, তিনোটাই 3 স্টার, কোনো না কোনো বোর্ডে যে কোনো 2টা করে আসতে পারে, আবার কোনো বোর্ডে 3টাও আসতে পারে, বলা যায় না। সো প্রত্যেকটাই 3 স্টার, সেটা হচ্ছে টপিক। এরপরে আমরা দেখলাম পানি যখন ভাঙে, পানি কি হয়, H2O যখন ভাঙে তখন H প্লাস আর OH মাইনাস তৈরি হয়। এখন আমরা যদি কেসি বের করতে যাই, কেসি সমান সমান হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রার গুণফল, তাই তো। এবার এই H2টাকে এই পাশে পাঠিয়ে দাও, কেসি ইন্টু H2O, এই জিনিসটাকে বলা হয় পানির আয়নিক গুণফল KW। তাহলে সেটা সমান সমান কত থাকতেছে, H প্লাস আর ও H মাইনাস, এইটা তার মানে KW সমান সমান H প্লাস ইন্টু OH মাইনাস, এটার গুণফল। এখন আমরা জানি যে 25 ডিগ্রি সেলসিয়াসে এই KW এর মানটা আসে 10 টু দি পাওয়ার মাইনাস 14, তার মানে H প্লাস আর OH মাইনাস এই দুটোর গুণফল 25 ডিগ্রিতে 10 টু দি পাওয়ার 14। কিন্তু 25 না হয়ে যদি তাপমাত্রা কম বেশি হয় তখন কত হবে সেটা বোঝার জন্য দেখো আমরা বিক্রিয়াটা আবার লিখলাম যে H2O ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়, যে বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়াতে ডেলএচ এর ভ্যালু কি ভাই, পজিটিভ। তাপ হারি বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোন দিকে যায়, ডান দিকে যায়। ডান দিকে যাওয়া মানে কি, পানি ভাঙতেছে, পানি ভেঙে H প্লাস OH মাইনাস তৈরি হইতেছে, আর এটা যত বেশি তৈরি হইতেছে তাদের গুণফলের মান তত বাড়বে, এবং সেটা সমান সমান কত হবে, আরো বেশি হবে। সো আবার যদি তাপমাত্রা কমাও তাহলে কি হবে, বিক্রিয়া পিছনের দিকে আসবে, তার মানে এই দুজন থেকে পানি তৈরি হবে, মানে এই দুজন কমে যাবে। তো এটা কমে গেলে এই দুটোর গুণফলটাও কমে যাবে, তার মানে কেডব্লিউর মান তাপমাত্রা বাড়াইলে বাড়ে এবং তাপমাত্রা কমাইলে কমে। এটা আমরা দেখলাম পানির আয়নিক গুণফলের উপরে তাপমাত্রার প্রভাব, যেটা হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নে আসে। ঠিক আছে, খ নাম্বার প্রশ্নে আসে। এবং এরপর আমরা দেখলাম হচ্ছে পিএইচ প্লাস পিও ইকুয়ালস টু 14, এটা খতেও আসতে পারে, এবং বিশেষ করে এটা মূলত আসে হচ্ছে অ্যাডমিশনে, অ্যাডমিশনের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট যে পিএইচ প্লাস পিও ইকুয়ালস টু 14, এটা দেখাও। সো আমরা তার জন্য কি করলাম, আমরা জানি কেডব্লিউ সমান সমান H প্লাস ইন্টু OH মাইনাস। এখন এটা 25 ডিগ্রিতে কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H ইন্টু OH, এটার গুণফলটা 10 টু দি মাইনাস 14। এখন সবার সামনে লগ নিলাম, লগের একটা ধর্ম কি, যাদের যদি ভিতরে কোনো কেউ গুণ অবস্থায় থাকে তাদের সামনে লগ নেওয়া হয়, তাহলে লগ কি করে, সবাইকে যোগ অবস্থায় বানায় দেয়। সো লগ H প্লাস প্লাস লগ OH মাইনাস, এটার সামনেও লগ নিয়ে রাখলাম। এবার সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এটা হয়ে গেল মাইনাস লগ H প্লাস, এটা হয়ে গেল মাইনাস লগ OH মাইনাস, এটা হয়ে গেল মাইনাস লগ যা ছিল তাই। এবার কি করলাম, আমরা জানি লগ H প্লাস মানে পিএইচ, লগ OH মাইনাস মানে হচ্ছে পিওএইচ, আর এই লগ আর 10 এর পাওয়ার হচ্ছে একজন একজনের উল্টা, তাহলে লগ আর 10 এর পাওয়ার কাটাকাটি, সামনের মাইনাস আর এই পাওয়ারের সামনে মাইনাস প্লাস হয়ে যাবে, 14 নিচে চলে আসবে, তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে 14। ফ্রিজ হয়ে গেছে, কি বলো, এমন তো আর কথা না।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক করতেছি। ঠিক আছে। দেখো এবার চলে আসার কথা। গ্লিচ হয়ে গেছিল আসলে। এবার চলে আসার কথা, দেখো তো ঠিক আছে কিনা এবার। না না, লাইভ কাটার দরকার নেই। এবার ঠিক আছে, গ্লিচ হয়ে গেছিল আর কি। ওকে ঠিক আছে। তাইলে এই হচ্ছে এই প্রমাণটা। এবার আমরা দেখবো হচ্ছে টাইপ ওয়াইজ কিভাবে ম্যাথ গুলা করতে পারি। দেখো, পিএইচ থেকে প্রথম টপিক হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের পিএইচ, এটা হচ্ছে ফার্স্ট টাইপ আমাদের। এখন দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার কি হয় ভাইয়া? খুব কম ভাঙে, ভাঙতেই চায় না। ঠিক আছে, দুর্বল মানে কি তুমি চিন্তা করে দেখো, যেমন CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, তোমরা জানো এটা হচ্ছে দুর্বল। এখন ও কি করে, এই যে H প্লাসটা দান করে। সো ও যখন এই যে H প্লাসটা দান করে, তখন মনে করো ও যদি 1000টা থাকে, তাহলে ধরো হচ্ছে একটা H প্লাস ছাড়ে। তার মানে কি, ও একদম H প্লাস ছাড়তেই চায় না। যেহেতু H প্লাস ছাড়ে তাই আমরা অ্যাসিড নাম দিছি, যেহেতু H প্লাস ত্যাগ করে। বাট ওই H প্লাস ত্যাগ করার যে প্রবণতা সেটা অনেক কম, 1000টা দিলে মাত্র একটা। এই জন্য ওদেরকে আমরা নাম দিছি হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড মানে কি, মানে ভাঙতেই চায় না, ভেঙে H প্লাস যে তৈরি করবে সেটা করতেই চায় না, খুবই কম পরিমাণে করে, তাই এদের নাম হচ্ছে দুর্বল অ্যাসিড। আবার ক্ষারের ক্ষেত্রে খুবই কম পরিমাণে OH মাইনাস তৈরি করে, তাই ওরা হচ্ছে দুর্বল ক্ষার। সো এটা এটা হচ্ছে মূলত দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বেসিক। এখন এই দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার যেহেতু ভাঙতেই চায় না, তাহলে এটার যে পিএইচ যদি আমরা এইভাবে বের করতে যাই, দেখো দুর্বল অ্যাসিডের পিএইচ যদি আমরা এইভাবে বের করতে যাই, মাইনাস লগ অফ H প্লাস, এইভাবে যদি দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে যাই, তাহলে তুমি কি করবা, মাইনাস লগ অফ। এখন দেখো তো, ও কি হাইড্রোজেন ছাড়তে চায়? একেবারেই ছাড়তে চায় না, খুবই শূন্যের কাছাকাছি। তো এই জিনিসটা কি একেবারে শূন্যের খুবই কাছাকাছি না, টেন্স টু জিরো, প্রায় শূন্যের কাছাকাছি, তাই তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা। তো তাই যদি হয়, এখানে যদি শূন্য বসায় দাও, লগ জিরো হয়ে যায়, এটার কোনো মান আছে? বুঝতে পারছো? তার মানে এইভাবে যদি তুমি পিএইচটা বের করতে যাও দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের, তাহলে তোমার অ্যান্সারটা রাইট আসবে না। তাহলে কি করতে হবে, তার জন্য আমাদেরকে পড়তে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে আমরা চাইলে অন্য একটা টেকনিকে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের পিএইচটা বের করতে পারি, কিন্তু ডিরেক্ট যদি এটা দিয়ে বের করতে যাও, তাহলে অ্যান্সার কি চলে আসবে, আনডিফাইন্ড চলে আসবে, কোনো অ্যান্সার আসবে না। তো এইভাবে তুমি বের করতে পারবা না, কারণ হচ্ছে এর একটাই রিজন, কারণ হচ্ছে ওরা খুব কম পরিমাণে ভাঙে, এটা হচ্ছে কথা। তো আমরা চলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা দেখি। সো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ওকে দেখো তো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদেরকে কি বলে। অসওয়াল্ড আমাদেরকে বলতেছে যে একটা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষারের যে বিয়োজনের মাত্রা, অসওয়াল্ড আমাদেরকে বলতেছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের, দুর্বল অ্যাসিড বেজের বিয়োজনের মাত্রা, কালকে আমরা পড়ছি বিয়োজনের মাত্রাকে বলা হয় হচ্ছে আলফা। এই যে বিয়োজনের মাত্রা আলফা, এই বিয়োজনের মাত্রা হচ্ছে
কি বিয়োজনের মাত্রা ওই দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রার ঘনমাত্রাটাকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। ঘনমাত্রা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে অসওয়াল্ডের কথা। অসওয়াল্ড আমাদেরকে বলতেছে যে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন মাত্রা আলফা হচ্ছে ওই দুর্বল অ্যাসিড এবং ক্ষারের যে ঘনমাত্রা আছে সি সেইটার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ রুট ওভারের ব্যস্তানুপাতিক। মানে কি ম্যাথমেটিক্যালি দেখো বিয়োজনের মাত্রা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে আলফা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ সি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের কথা। অসওয়াল্ড এই কথাটা বলতে চাইতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দুর্বল অ্যাসিড এবং ক্ষারের বিয়োজনের মাত্রা তার মোলার ঘনমাত্রার বর্গমূল বা রুট ওভারের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এবং এইটা দিয়েই আমরা হচ্ছে কি করব, তোমার দুর্বল অ্যাসিড এবং ক্ষারের পিএসটা বের করবো। তো চলো দেখি সেইটা কিভাবে হইতে পারে, যে এখান থেকে আমরা মূলত কিভাবে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের পিএসটা বের করতে পারি। সো দেখো আমরা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে কিভাবে কি আসছে সেটা একটু দেখি। আগের প্রথম কথা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আসলো কই থেকে, যদি তুমি না বুঝো তাহলে হচ্ছে তোমার মানে থাকবে না যে আলফা প্রপোর্শনাল টু 1/√c মুখস্থ করে চলে গেলে, বাট কই থেকে আসছে সে যদি দেখো তাহলে বুঝবা যে না ঠিক আছে, তার কথাবার্তা সবকিছু ঠিক আছে। তো দেখো আমরা একটা দুর্বল অ্যাসিড নিলাম, ধরো হচ্ছে CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড। সেটা যদি ভাঙে কি তৈরি হয়, এটা ভাঙলে CH3COO- প্লাস হচ্ছে H+, এটা তৈরি হয়। সো ধরো যখন হচ্ছে শুরুতে ধরো এটা হচ্ছে কয় মোল আছে, 1 মোল আছে, এটা ধরো হচ্ছে 1 মোল আছে, এবং এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, শুরুতে তো এটা নাই, তাই না, কালকে আমরা এগুলো পড়ছি। তো যখন সাম্যাবস্থায় যাবে টাইম ইজ ইকুয়ালস টু টাইম, তখন কি হবে, এটা থেকে 1 মাইনাস আলফা পরিমাণে ভাঙবে, এটা আলফা পরিমাণে হবে, এটাও আলফা পরিমাণে হবে। কালকে তোমরা বলছি যে আলফার সামনে সহগটা আসবে উপর থেকে, সেখানে 1 আছে তাই 1 আলফা, 1 আছে তাই 1 আলফা, 1 আছে তাই 1 আলফা। সো এটা হচ্ছে আমরা কালকেও দেখছি, কেপিকেসিতে তো আমরা এগুলো ম্যাথই করছি যে এই CH3COOH ভেঙে CH3CO- আর H+। এখন তুমি দেখো যে প্রথমে এটা আমি ধরলাম 1 মোল, এটা নাই, এটা নাই, সো সাম্যাবস্থায় এটা 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। এখন দেখো এটা তো মোল, তাই না, এটা হচ্ছে মোল। যদি আমরা এটার বের করতে যাই, আমরা যদি এটা ঘনমাত্রা বের করতে যাই, তাহলে একটু দেখো এটা ঘনমাত্রা কত হইতেছে, কতটুকু ভাঙছে, 1 মাইনাস আলফা মোল ইন্টু এটা ঘনমাত্রা যদি সি হয় তাহলে এটাও হবে আলফা সি, সবার সাথে আমরা সি গুণ করলাম ঘনমাত্রা, এটাও হবে আলফা সি। এবার একটু দেখো আমরা যদি এটার কে বের করতে যাই, এটা যেহেতু অ্যাসিড তাহলে নাম দিলাম কে এ, যেহেতু অ্যাসিড তাই নাম দিলাম কে এ। দেখো তো কি আসবে, উপর হচ্ছে উৎপাদ এর ঘনমাত্রা, উৎপাদ কে আছে CH3COO-, এটার ঘনমাত্রা ইন্টু H+ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই CH3COOH, এটার ঘনমাত্রা। সেটা যদি একটু বসাই দেই কি আসে, এখানে আসে আলফা সি ইন্টু এটাও আলফা সি, আর নিচে আসে হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা। সো এখানে একটা সি, দুইটা সি আর একটা সি, সো একটা সি কাটাকাটি করে দিলাম, আলফা আর আলফা মিলে আলফা স্কোয়ার সি, সো আসতেছে হচ্ছে আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা, বুঝছো এটা আসতেছে। এখন এটা একটু সাইডে নিয়ে আসি আমরা, যে কি আসতেছে, কে এর যে মানটা আসতেছে এখান থেকে সেটা আসতেছে হচ্ছে আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা। এবার এই টার্মটাকে একটু সিম্পলিফাই করি, কিভাবে, আমরা কি জানি যে এই যে বিয়োজনের মাত্রা একটা দুর্বল অ্যাসিড কতটুকু ভাঙে সেটা কি খুবই কম না, আমি দুর্বল অ্যাসিড কেন বলছি, যেটা ভাঙতেই চায় না, বিয়োজিত হইতেই চায় না, সো এই আলফার মানটা অনেক কম, প্রায় 0-এর কাছাকাছি। তাই যদি হয় তো 1 থেকে যদি 0-এর কাছাকাছি এমন একটা সংখ্যাকে বাদ দেই তাহলে 1-এর কি আহামরি কোনো মানে চেঞ্জ হবে, ধরো 1 থেকে 0.0000001 বাদ দিলাম,
এটা কি আহামরি মানে কোনো চেঞ্জ হবে? ওই 0.9999 এরকমই কিছু একটা থাকবে। সো 1 মাইনাস আলফা, 1-এর থেকে আলফা যেহেতু অনেক ছোট, আলফা যেহেতু প্রায় টেন্স টু 0, তাই আলফাটাকে বাদ দিলেও এখানে কিছু হবে না, দিলেও কিছু হবে না। তাই যদি হয় তাহলে কে এ ইকুয়ালস টু কত আসবে? আলফা স্কোয়ার ডিভাইড বাই 1, তার মানে কত? আলফা স্কোয়ার সি। তাহলে এখান থেকে দেখো তো কত আসলো। ওয়েট, পরের পৃষ্ঠায় চলে যাই, আমরা এটাই কপি করি। তাহলে কি আসলো আমাদের আসলো হচ্ছে কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। এখন আমরা সবাই জানি যে একটা সমান চিহ্ন যদি উঠায়া আমরা কি আনতে চাই, তোমার সমানুপাতিক চিহ্ন আনতে চাই, তাহলে কি করতে হয়? তোমাদের এই একটা ধ্রুবক লাগে এবং সমান চিহ্নকে উঠাই দিতে হয়। তো এপাশে 1 পড়ে থাকবে, তার বদলে নিয়ে আসলাম সমানুপাতিক চিহ্ন ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। তো এখান থেকে তুমি যদি দেখো আলফা স্কোয়ার প্রপোর্শনাল টু সিটাকে এবার 1-এর নিচে পাঠিয়ে দাও, 1/c, তার মানে আলফা প্রপোর্শনাল টু রুট করে দাও, এখানে রুট করে দাও, কত আসবে? √c। এইটা হচ্ছে অসওয়াল্ডের কথা এবং প্রমাণ যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আসছে কই থেকে। দেখো আমরা ফার্স্টে কি দেখলাম, অসওয়াল্ডের বাংলা কথাটা, যে ও বলতেছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের যে বিয়োজনের মাত্রা আলফা, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ঘনমাত্রার বর্গমূল বা √এর ব্যস্তানুপাতিক। এবং এখানে সেই প্রুফটাই করলাম যে 2-3 লাইন ক্যালকুলেশন করে আমরা সেখানে আলটিমেটলি আসলাম। এখন এইখান থেকে ঘনমাত্রাটা কত আসে দেখো তো, এই ঘনমাত্রাটা কত আসতেছে? সি আলফা। এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা দেখো তো কত ছিল? আলফা সি ছিল না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আলফা সি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আলফা সি। সো পিএইচ যদি বের করতে যাই, তাহলে পিএইচ সমান সমান কি লিখতে পারতেছি? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই তো? এবং বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি যে এইচ প্লাসের জায়গায় কত আছে? আলফা সি। সো বসাই দিলাম আলফা সি। এই দেখো এই দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? আলফা সি। সো সেই আলফা সিটা বসাই দিলাম, এখানে আলফা সি বসাই দিলাম। তাহলে এইভাবে আমরা দুর্বল অ্যাসিডের পিএইচ বের করব। কি করব? দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা আর আলফার মান বসায় বের করব। এবং যদি কে এ দেওয়া থাকে তাহলে এই সম্পর্কটা থেকে বের করব। দেখো কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এই সম্পর্কটাকে ইউজ করে আমরা বের করব। সেখান থেকে চাই আমরা আরেকটু কাজ করতে পারি। এখান থেকে আলফা সির মানটা কত আসে দেখো তো, এখান থেকে আলফা সি কত আসে? একটা আলফা এই পাশে পাঠিয়ে দাও, কে এ ডিভাইড বাই আলফা, এটা আসে না? দেখো একটা আলফাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত আসে? আলফা সি সমান সমান কে এ ডিভাইড বাই আলফা। সো এই মানটাও চাইলে তুমি কি করতে পারো? এখানে বসাই দিয়ে ম্যাথ করতে পারো, একই অ্যান্সার আসবে। সো আমাদের কাজ কি? আমাদের যদি দুর্বল অ্যাসিডের, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের যদি দুর্বল অ্যাসিড এবং ক্ষারের পিএইচ বের করতে বলে, তোমার কি কি লাগবে? যে কোনো দুইটা জিনিস লাগবে, হয় কে এ লাগবে, নাইলে আলফা লাগবে, নাইলে সি লাগবে। এবার বুঝো, এখন যে কথাগুলো বলবো ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার অর্থাৎ উইক অ্যাসিড এবং উইক বেস, এদের পিএইচ বের করার জন্য যে কোনো দুইটা জিনিস লাগবে এই তিনটার মধ্যে, হয় আলফা নয়তো সি, যে কোনো দুইটা, হয় কে এ আর আলফা, নয়তো সি, নয়তো হচ্ছে আলফা সি, যে কোনো একটা কিছু দিলেই হবে। কিন্তু জাস্ট এখান থেকে দুইটা জানলেই হবে, দুইটা। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ বের করার জন্য এখান থেকে যে কোনো দুইটা জানতে হবে। যদি দুইটা না জানতে পারো তাহলে বের করতে পারবা না। প্রশ্নে দুইটা দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। কিরকম? ধরো আমরা হচ্ছে একটু ম্যাথ প্র্যাকটিস করি, তাইলেই বুঝবো যে কিরকম। দেখো ফার্স্টে ধরো ম্যাথ দিবে এরকম যে কে এ ইজ ইকালস টু হচ্ছে 1.8 10⁻⁻5 এবং CH3 COOH এর ঘনমাত্রা 0.005 মোলার হলে পিএইচ কত? আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এইটা। দেখো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার জন্য আমাদের কি কি দিছে একটু দেখো তো ভাইয়া। কে এর মান দিয়ে দিছে এবং ঘনমাত্রা দিয়ে দিছে, এই দেখো ঘনমাত্রা সি দিয়ে দিছে। তাহলে আমরা যেহেতু কে এ
আলফা আর সি, এই তিনজনের মধ্যে যে কোনো দুইটা মান জানলেই পিএইচ বের করতে পারবো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের। তাহলে আমরা দুইটা জানি, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বাকিটা বের করে ফেলা। আমরা কি জানি? কে এ ইকুয়ালস টু হচ্ছে আলফা স্কোয়ার সি। আমি সি জানি আর কে এ জানি, জানি না হচ্ছে আলফা। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত আসে দেখো তো, রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি আসে কিনা। এই দেখো সি এর পাশে পাঠাই দিলাম এবং স্কোয়ারটাকে পাশে পাঠাই দিলে রুট। তাহলে বসাই দাও রুট ওভার অফ কে এর মান কত আসতেছে 1.8 ইন্টু 10⁻⁻5 ডিভাইড বাই সি আসতেছে 0.005। সেটাকে ক্যালকুলেশন করলে তুমি কি পেয়ে যাবা? এই দুর্বল অ্যাসিডটার আলফা পেয়ে যাবা। এবার আমরা জানি যে পিএইচ সমান সমান কত? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ আলফা সি, জাস্ট মাইনাস লগ অফ আলফা কত, এখান থেকে যে মানটা আসবে সেইটা ইন্টু সি কত 0.005 বসায় দাও, এটার পিএইচটা চলে আসবে। বুঝতে পারছো? আলফা আর পিএইচ এর মানটা বের করে বলো কেউ, আলফা এবং পিএইচ এর মানটা বের করে আমাকে বলো যে কত আসে। ক্যালকুলেটর যার কাছে আছে ম্যাথটা করো, দেখো কত আসে। সো এখান থেকে বেসিক কথা হচ্ছে যে পিএইচ অথবা পিওএইচ, দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে বলুক আর পিওএইচ বের করতে বলুক, তোমার যে কোনো দুইটা জিনিস জানা লাগবে। অ্যাসিড হইলে কে এ আলফা অথবা সি, এর মধ্যে যে কোনো দুইটা। আর ক্ষার হইলে নাম হচ্ছে কে বি আলফা আর সি, এর মধ্যে যে কোনো দুইটা জানলেই তুমি কি করতে পারবা? পিএইচ, এই অ্যাসিডের ক্ষেত্রে বের করতে পারবা পিএইচ, আর ক্ষারের ক্ষেত্রে তোমাকে আগে পিওএইচ বের করতে হবে। এবং তারপরে আমরা একটা সম্পর্ক একটু আগে পড়ে আসছি, পিএইচ আর পিওএইচ যোগ করলে কত হয় ভাইয়া? 14। সো তুমি কি করবা? সেখান থেকে 14 থেকে পিএইচ কে বাদ দিলেই, তো পিওএইচ কে বাদ দিলেই তুমি পিএইচটা পেয়ে যাবা। আচ্ছা, আলফা যতই আসুক না কেন তুমি হচ্ছে সেই মানটা বসাই দিলেই কি পেয়ে যাবা? এই যে দুর্বল অ্যাসিডের পিএইচটা পেয়ে যাবা। আচ্ছা, আলফা 0.06 বলছো, 0.06, আর আলফার মানটা এখানে বসাই দেখো পিএইচ কত আসে। ঠিক আছে, ওকে, পিএইচ 3 পয়েন্ট সামথিং আসছে। সো যেটাই হোক, এই হচ্ছে কথা। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ বের করার জন্য তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস জানা লাগবে, এটা তোমাদের অনেক প্যাচ হয় এজন্য বললাম। সো এরপর ধরো হচ্ছে সেম কথা, আমাদের একটা ক্ষার দিয়ে দিছে যার কেবির মান হচ্ছে তোমার 1.8 ইন্টু 10⁻⁻5, এবং ধরো হচ্ছে আমাদেরকে এবার আলফা বলে দিছে হচ্ছে 0.006, আমাদের আলফা বলে দিছে। তাহলে এবার আমাদেরকে বলছে পিএইচ বের করো, এই কন্ডিশন দিয়ে বলছে পিএইচ বের করো। কেবি দেওয়া আছে, আলফা দেওয়া আছে। সো আমরা জানি যে পিওএইচ, আমরা ক্ষারের ক্ষেত্রে ডাইরেক্ট পিএইচ বের করতে পারবো না, কারণ ক্ষারের ওএইচ থাকে। সো পিওএইচ কত আসবে? মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। সো আমরা জানি অসওয়াল্ডের সূত্র থেকে মাইনাস লগ অফ, এটা কত আসছিল? আলফা সি। সো আমাদের আলফা লাগবে, সি লাগবে। আলফা আছে, কেবি জানি, সি বের করতে হবে। তার জন্য একটু ম্যাথ করে আসি। আমরা জানি কেবি ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। সেম ওইখানে কে অ্যাসিডের ক্ষেত্রে কে এ, ক্ষারের ক্ষেত্রে কেবি। সো এখান থেকে সি বের করা লাগবে। তো সি সমান সমান কত? কে এ কেবি ডিভাইড বাই আলফা স্কোয়ার। সেটা বসায় দাও। কেবি কত? 1.8 10⁻⁻5, আর আলফা কত? 0.006 তার স্কোয়ার। দেখো কত আসে। এটা হচ্ছে কেবি, কেবির মান, এই কেবি থেকে আমরা সিটা বের করব। সো এইখানে যে সিটা আসবে সেই সিটাকে নিয়ে ধরে এখানে বসাই দাও, তাহলে পিওএইচ পেয়ে যাবা। লগ অফ আলফা কত? 0.006, আর ওই যে সেখানে যে সি এর মানটা আসবে সেটা এখানে বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবা পিওএইচ। আর পিওএইচ যখন পেয়ে যাব তখন আমরা লিখবো যে আমরা জানি পিএইচ আর পিওএইচ সে দুটাকে যোগ করলে আসে হচ্ছে 14। তো সেখান থেকে পিএইচ সমান সমান আসবে 14 মাইনাস পিওএইচ। এই যে এই মানটা যেটা পাবো, এই যে এখানে যে মানটা পাবো পিওএইচ এর, সেটা এখানে বসাই দিব। বসাই দিলে আমাদের পিএইচটা চলে আসবে। বুঝছো? তাহলে টোটাল সিস্টেমটা বুঝো। এখানেও সেম কাহিনী, খালি ক্ষারের ক্ষেত্রে ডিরেক্ট পিএইচ বের করা যায় না,
পিওএইচ বের করে 14 থেকে বাদ দিয়ে তারপরে বের করতে হয়, এতটুকুই পার্থক্য, বাকি সব দেখো সেম, এতটুকু পর্যন্ত তো সেম, খালি এখানে এক্সট্রা তোমাকে 3টা লাইন ক্যালকুলেশন করতে হবে ক্ষারের ক্ষেত্রে, কারণ ক্ষারে পিওএইচ বের করতে হয় আগে এবং এরপরে পিএইচ থেকে 14 থেকে বাদ দিয়ে পিওএইচ বাদ দিয়ে তারপরে পিএইচটাকে বের করতে হয়, বুঝছো? দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ, কেএ, কেবি, আলফা এবং সি, এই কাহিনীগুলো আমাদের শেষ। তার মানে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার এটা আমাদের কমপ্লিট। তাহলে আমরা একটু দাগ দেই, আমরা কই ম্যাপিং গুলো করতেছিলাম, এইখানে ম্যাপিং করতেছিলাম যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তাহলে এইটা আমাদের ডান, শেষ। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের যে কনসেপ্ট সেটা শেষ। এবার আসলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এটা থেকে মাস্ট প্রশ্ন আসবেই আসবে, এতে কোনো নাই, মিশ্রণে ম্যাথ আসবে, পাত্র দিয়ে ম্যাথ আসবে, ঠিক আছে, কোনো কথা নাই। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে প্রশ্ন আসবেই, জাস্ট যাবা পারলেই প্রশ্ন দিতে পারবা। তো চলো আমরা শুরু করে দিই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। আচ্ছা, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে কোনো ঝামেলা নাই ভাই, তোমার এই দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথ হয়ে যাবে। আমরা সবাই জানি যে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস আর পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, এই দুইটা ফর্মুলা দিয়ে তোমার ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। পিএইচ আর পিওএইচ এই দুইটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কারণ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে কোনো আলফা সি এসবের ঝামেলা নাই, খুবই ইজি। সো ম্যাথ করার প্রসিডিউরে গিয়ে তোমাদের প্যাচ লাগে, তোমাদের প্যাচটা লাগে ম্যাথ করতে গিয়ে কিরকম। তাহলে চলো আমরা ডিরেক্ট ম্যাথ নিয়ে ফেলি। আমাদের ধরো এখানে দুইটা পাত্র আছে, ধরো আমাদের এখানে দুইটা পাত্র আছে ভাই, পিএইচ 0 থেকে 14, এই যে প্রশ্ন যে করছো শুধু 0 থেকে 14 হবে এমন কোনো কথা নাই, পিএইচ যে 0 থেকে 14ই হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। হাসিবুল ইসলাম মাইনাস হইতে পারে, পিএইচ পজিটিভ হইতে পারে, ঠিক আছে। পিএইচ 0 থেকে 14 থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা যেহেতু রুম টেম্পারেচারে কাজ করি তো আমরা 1 থেকে 14 এরকম একটা পিএইচ স্কেল বানাই নিছি, যেখানে কেডব্লিউ এর ভ্যালুটা আলটিমেটলি কনস্ট্যান্ট থাকে, তো আমাদের ওরকম কোনো সমস্যা হয় না, বাট চেঞ্জ হতে পারে, প্যারা নেই। সো এটা ধরো পাত্র 1 আর এটা ধরো পাত্র 2, ঠিক আছে। সো এইখানে ধরো আছে কে, এখানে আছে সালফিউরিক অ্যাসিড আর এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে 50 ml 0.2 মোলার আর এটা আছে 30 ml 0.5 মোলার। এরকম দুটা পাত্র দিছে, পাত্র দিয়ে আমাকে প্রশ্ন করছে যে এই দুটা পাত্রকে মিশ্রণ করলে মিশ্রণের ঘনমাত্রা কত, জি আচ্ছা চাপাই দেন, মিশ্রণের ঘনমাত্রা কত, পিএইচ কত, মিশ্রণের প্রকৃতি কেমন, এটা কি অম্লীয় নাকি ক্ষারীয়। একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের মধ্যে আমাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা প্রশ্ন জাস্ট করব, দেখো কি প্রশ্ন করছে, দুইটা পাত্র দিছে, এরকম 1000টা পাত্র দিলে তুমি পারবা, 3টা পাত্র 4টা পাত্র 10টা পাত্র যতগুলো পাত্রই দেখ তুমি ম্যাথ পারবা, জাস্ট 2টা পাত্র দিয়ে শিখো, আমি এরপরে 3টা পাত্র দিয়ে করাই দিব, এরপরে তুমি সবগুলা পারবা। এরকম দুইটা পাত্র দিছে যেখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তুমি এখানে দুর্বল পাবা না, কিন্তু দুর্বলের টাইপ শেষ, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে এই টাইপের ম্যাথ আসবে, পাত্র দিবে দিয়ে আমাদেরকে বলছে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে 50 ml 0.2 মোলার, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 30 ml 0.5 মোলার। প্রশ্ন করছে মিশ্রণের পরে ঘনমাত্রা কত হবে, সেটার প্রকৃতি কি অম্লীয় না ক্ষারীয় হবে, সেটার পিএইচ কত। তো ফার্স্টে আমরা প্রকৃতি বের করব, তারপরে ঘনমাত্রা বের করব, এরপরে পিএইচ বের করব, সিকোয়েন্সটা বুঝো। ফার্স্টে আমরা প্রকৃতি বের করব এটা অম্লীয় না ক্ষারীয়, এরপর আমরা ঘনমাত্রা বের করব, এরপরে আমরা পিএইচটাকে বের করব। তো ফার্স্টে ম্যাথ কিভাবে করব, পাত্র 1 কে হিসাব করব আগে, 10টা পাত্র হইলেও তুমি একইভাবে। সো পাত্র 1 এর ক্ষেত্রে বুঝো, খুবই মনোযোগ দিও, কারণ এইখানের যে টপিকগুলো যদি তুমি বুঝো তাহলে তুমি পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো আছে না, ভেজাল নির্ণয়ের ম্যাথ, ওইগুলোতে কখনো সমস্যা ফেস করবে না। এই টপিক এই জিনিসটা যদি খালি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো আছে ওইখানে আটকাবা না,
দেখো কিভাবে ম্যাথটা করতে হয়। এখানে কি কি আছে, 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা লেখো 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এভাবে লিখতে হয়। যারা এই টাইপটা পারো না, যাদের কাছে কঠিন লাগে তাদেরও কঠিন লাগবে না, আমাদের সাথে বুঝো। 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। এখন ভাইয়া এটা কি আয়তন, ভাইয়া এইটা কি ঘনমাত্রা। আমরা জানি যে n ইকুয়ালস টু এস ভি, অর্থাৎ এই দুটাকে গুণ করলে সেটা আলটিমেটলি কি দেয় আমাদেরকে, মোল সংখ্যা দেয়। এখন এখানে ম্যাথটা কিভাবে করতে হবে, তোমার এইখানে তুমি পাশে কি লিখবা, ফার্স্টে এই দুটাকে গুণ করবা। ফার্স্ট কাজ কি, এই দুটাকে গুণ করব, 50 আর 0.2 এদেরকে গুণ করব। কথা বুঝতে পারছো? দেখো এখানে যা থাকবে, এইখানে আয়তন আর ঘনমাত্রা যা থাকবে তাই গুণ করবা। 50 ইন্টু 0.2 এবং সাথে কি লিখবো, ml লিখবো, ml, এখানে যে mlটা ছিল সেই ml লিখবো এবং এখানে লিখবো 1 মোলার এবং সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডই থাকবে। দেখো বুঝতে পারছো কিনা যে এখানে ফার্স্টে লাইনটা কি লিখবো। ম্যাথ ইজি হয়ে যাবে, ঠিক আছে, একবার বুঝলে এগুলো কিন্তু অনেক ইজি। অনেকে বলো যে ভাই এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে। সো এই গুণটা একটু করো, দেখো কত আসে, 50 আর 0.2 গুণ করলে কত আসবে, 10। সো 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জিনিসটা থেকে আপনি এই জিনিসটা যে লিখছেন এটা কি ভুল হয় নাই? দেখো ভুল হয় নাই, কেন হয় নাই, কারণ 50 আর 0.2 এটা গুণ করলেও 10 আসবে, আর 10 আর 1 গুণ করলেও কত আসবে, 10 একে 10ই আসবে, বুঝছো। 50 আর 0.2 এদেরকে গুণ করলেও 10 আসবে, আর 10 আর 1 এটা গুণ করলেও 10 আসবে। তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া তাহলে যদি দুইটা জিনিস একই হয় তাহলে আপনি এই 50 ml 0.2 মোলারকে কেন 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড লিখলাম? এই প্রশ্নটার অ্যান্সার আমি একটু পরেই দিব তোমাদের, এই প্রশ্নটার অ্যান্সার আমি একটু পরে দিব তোমাদের, জাস্ট একটু ওয়েট করো। তার আগে আমি একটু 2 নম্বর পাত্রটাকে নিয়ে লিখি। দেখো তো পাত্র 2 এর অবস্থা কি, পাত্র 2 আছে 30 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 30 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ফার্স্ট কাজ কি, এদেরকে গুণ করা, 3 আর 0.5 সরি 30 আর 0.5 গুণ করো, কত আসবে ভাইয়া, 15। সাথে কি লিখবো, ml, এবং এটা লিখবো হচ্ছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এইবার আসো ভাই এই দুটাকে কেন 1 মোলার বানাইছি জানো? দুইটা জিনিসকে তুমি তুলনা করবা, সালফিউরিক অ্যাসিড কতটুকু, সোডিয়াম একটা অ্যাসিড একটা ক্ষারের সাথে কতটুকু বিক্রিয়া করছে, এই জিনিসটা তুমি ম্যাথমেটিক্যালি হিসাব করবা, কাউন্ট করবা, ঠিক আছে। এখন সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব হচ্ছে ধরো 0.5 আর সোডিয়াম হাইড্রোক্সাইড বাই ক্ষারের ঘনত্ব 0.2, দুইটার ঘনত্ব সেম না, দুইটা একই টাইপের ঘনত্ব না, দুইটা একই টাইপের ঘন না, একটা বেশি ঘন একটা কম ঘন, একটা পাতলা জিনিসের সাথে একটা ভারী জিনিস কি তুমি তুলনা করবা, নাকি তুমি এটা তুলনা করবা যে দুইটার ঘনত্ব সেম। এবার দেখি তো কোনটা বেশি কোনটা কম আছে, বুঝো কেন হচ্ছে দুইটার ঘনত্ব সেম বানাইলাম। এই যে ঘনমাত্রাটাকে দুইটার এক কেন বানাইলাম, গুণ করে এই জন্য বানাইলাম যে এই দুজনকে এবার তুমি তুলনা করতে পারবা যে তুমিও এক ঘনমাত্রার, তুমিও এক ঘনমাত্রার, তুমি আছো 10 আমি আছি 15, তার মানে আমি বেশি আছি, আমি ক্ষার বেশি আছি 5, তুমি আছো 10 আমি আছি 15, তাহলে আমি 5 বেশি আছি, আমি থাইকা যাব। এখন বলো বুঝতে পারছো কিনা যে আমি দুটো জিনিসকে গুণ করি কেন, ম্যাথ করার জন্য, বুঝতে পারছো? তুমি কি একটা পাতলা জিনিসের সাথে একটা ঘন জিনিসের তুলনা করবা, নাকি দুইটার ঘনত্ব যদি সেম হয় তখন তুলনা করবা? তাহলে এই দুটো জিনিসকে তুলনা করার জন্য তো আগে দুটো জিনিসের একটা মানে মাপ স্কেল ঠিক করা লাগবে। আমি ঠিক করলাম যে তোমাদের দুজনের ঘনত্ব সেম, এবার দেখি তো তোমরা কে বেশি আসো কে কম আসো, আয়তন কার বেশি কার কম, ঘনত্বকে সেম বানায় নিলাম। তাহলে কেন গুণ করি এই জিনিসটা বুঝতে পারছো বলো? আমি জানি তোমরা পরিমাণগত রসায়নে এই ম্যাথগুলা করো, আমি জানি তোমরা পরিমাণগত রসায়নে এই ম্যাথগুলা করো, কিন্তু অনেকেই জানো না যে ভাই এখানে গুণ কেন করছি, স্যার বলছে এখানে গুণ করে এমনি লিখবি, তার মানে তুমি এমনি লেখো। কিন্তু আজকে কি বুঝতে পারছো যে গুণ কেন করি? কারণ দুইটা জিনিসকে তুলনা করবা যে কার পাওয়ার বেশি, কে টিকে থাকবে, আলটিমেটলি মারামারি করে কে টিকবে, অ্যাসিড নাকি ক্ষার। এখন ওর ঘনমাত্রা 1 ওর ঘনমাত্রা 1, এবার বলবো যে তোদের যেহেতু ঘনমাত্রা সেম
আই তো দেখি যে তোদের মধ্যে কে বেশি আছে, অ্যাসিড বেশি না ক্ষার বেশি, কিন্তু একটা ধরো ঘনমাত্রা 0.5 আর একটা 2, এই দুটোর তুলনা হবে? একটা হাফ আর একটা 2, এই দুটোর তুলনা তো হইতে পারে না, দুইজনই এক এক ঘনমাত্রার। এবার দেখি কে বেশি কে কম। বুঝতে পারছো? এই হচ্ছে মূলত কারণ কেন আমরা এই যে এই দুটাকে গুণ করে এইভাবে লিখি। কেন ঘনমাত্রাটাকে সবসময় 1 বানাই? কারণ ঘনমাত্রাটাকে সেম বানাইতে হয় দুইটা। এবার আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে, আরেকটা ছোট্ট কনসেপ্টটা কি দেখো, আমি ওই পাশে এই জিনিসটা লিখি, পরের পেজে আমি জিনিসটা লিখি, আবার লিখবো। আবার দেখো, এতক্ষণ তোমাদের বুঝাইলাম, আমি আবার করি, কোনো সমস্যা নেই। একবার যখন বুঝে যাবা তখন আর কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? একবার যদি বুঝে যাও তাহলে কত আসতেছে, 50 ml কত ছিল, 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু, কি করতে হবে ভাইয়া, এদেরকে গুণ করতে হবে। গুণ করলে কত আসবে ভাইয়া, 10 ml। ঘনমাত্রা কত বানাইছি, ইচ্ছা করে 1 বানাইছি। এবার এখানে একটা ছোট্ট কাজ আছে। ছোট্ট কাজ কি, আমরা অ্যাসিড হোক, যে কোনো অ্যাসিডই হোক, সালফিউরিক অ্যাসিড হোক, হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক, পারক্লোরিক অ্যাসিড হোক, ফসফরিক অ্যাসিড হোক, যে কোনো স্ট্রং অ্যাসিড হোক, আমরা অ্যাসিডকে H প্লাসে নিয়ে যাব, অ্যাসিডকে H প্লাসে নিয়ে যাব, আর ক্ষারকে OH মাইনাসে নিয়ে যাব। এই অ্যাসিডে রাখবো না। আমাদেরকে সালফিউরিক অ্যাসিড দিছে নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে নাকি ফসফরিক অ্যাসিড দিছে নাকি পারক্লোরিক অ্যাসিড দিছে, আমার সেটা দেখা দরকার নাই। আমি সেইটাকে কই নিয়ে যাব, অ্যাসিড হইলে H প্লাসে নিয়ে যাব, ক্ষার হইলে OH মাইনাসে নিয়ে যাব। তো সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করে ভাইয়া, অ্যাসিড থেকে H প্লাসে নিব। আমরা কি জানি দেখো তো, সালফিউরিক অ্যাসিড এটা কয়টা হাইড্রোজেন দান করার সামর্থ্য রাখে, 2টা। এজন্য এই 2কে আমরা কি বলি, তুল্য সংখ্যা বলি না, যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। কারণ কি, এই যে ও 2টা হাইড্রোজেন দান করতে পারে, এই জন্য তুল্য সংখ্যা 2। তারপর হচ্ছে তোমার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও একটা হাইড্রোজেন দান করতে পারে, তাই ওর তুল্য সংখ্যা 1। তারপরে H3PO4 ফসফরিক অ্যাসিড, ও 3টা হাইড্রোজেন দান করতে পারে, তাই ওর তুল্য সংখ্যা 3। তো আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে ওই অ্যাসিডটা কয়টা হাইড্রোজেন দান করতে পারে, ওই অ্যাসিডটা কয়টা হাইড্রোজেন দান করতে পারে। এটা যদি আমরা দেখি তাহলে দেখো এর পরের কাজটা আমাদের কি থাকবে, আমরা তুল্য সংখ্যাটা হিসাব করব যে এর তুল্য সংখ্যাটা কত, তুল্য সংখ্যাটা কত আমাদের এটা আগে দেখতে হবে যে এর তুল্য সংখ্যা কত। সো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। সো 2 যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হয়, তাহলে কি করতে হবে আমাদের, এইটাকে যেহেতু H প্লাসে নিব, দেখো আমরা সবকিছুকে সব অ্যাসিডকে H প্লাসে নিয়ে যাব, তাহলে এখন কিন্তু সালফিউরিক অ্যাসিড নাই, H প্লাস। তো সালফিউরিক অ্যাসিড কয়টা H প্লাস দান করে, 2টা, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে এই আয়তনকে। তাহলে 10কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 20, এবং ঘনমাত্রা তো আমি ইচ্ছা করে 1 বানাইছি, এটা চেঞ্জ করব না, আগের জিনিসটাই খালি জাস্ট ডাবল হয়ে যাবে, আগের জিনিসটাই ডাবল হয়ে গেল। সেখানে 2 কেন গুণ করলাম, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, 2 গুণ করছি এই জন্যই যে আমি অ্যাসিড থেকে নিয়ে যাব H প্লাসে, সেটা সালফিউরিক অ্যাসিড হোক, যে কোনো অ্যাসিড হইলে আমি কি করতাম, H প্লাসে নিয়ে যেতাম। এখন সালফিউরিক অ্যাসিড H প্লাস দান করে 2টা, তুল্য সংখ্যা 2, তাই 2 দ্বারা আয়তনটাকে গুণ করব। তাহলে এই আমাদের কাজ শেষ, অ্যাসিডের কাজ শেষ। এবার ক্ষার কত ছিল ভাইয়া, 30 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল ভাইয়া, 15 ml, দুটাকে গুণ করো, দুটাকে গুণ করলে আসবে 15 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বুঝো ভাইয়া, এবার বুঝো সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH দান করতে পারে ভাইয়া, ওর মধ্যে OH আছে একটা, তাহলে 1 দ্বারা গুণ করলে এটা চেঞ্জ হবে, কত থাকবে, 15 থাকবে, 1-এর 1ই থাকবে। এবং এটাকে আমরা কি লিখতে যাবো, এটা আমরা কি লিখবো, এটা আমাদেরকে লিখবো হচ্ছে OH মাইনাস। তাহলে দেখো, যেই ক্ষারই দেখ না কেন আমরা নিয়ে যাব OH মাইনাসে, যেই অ্যাসিডই দেখ না কেন আমরা নিয়ে যাব H প্লাসে। এটা করলে আমাদের তুলনা করাটা সহজ হবে, এটা করলে আমাদের তুলনা করা সহজ হবে। এইবার তুমি তুলনা করো, দেখো তো একটা H প্লাস আর একটা OH মাইনাস, দুজনকে একজনকে দমায় ফেলে, একটা H প্লাস আর একটা OH মাইনাসকে পাইলে কি করে, দুইজনের পাওয়ারটাকে শেষ করে দেয়। দেখো H প্লাস এটা কার মতো হইতে চায় ভাইয়া, এটা অ্যাসিডের পাওয়ার দেখাইতে চায়। OH মাইনাস এটা কার পাওয়ার দেখাইতে চায় ভাইয়া, ক্ষারের পাওয়ার দেখাইতে চায়। তাহলে তখন যখন দুইজন পাওয়ার দেখাইতে যায় তখন কি করে, দুজন মিলেমিশে একজন, যেহেতু দুজনের পাওয়ার সেম, তাহলে একজনও পাওয়ার দেখাইতে পারে না, ওই জিনিসটা কি হয় না, অ্যাসিডও হয় না, বেসও হয় না, এই দুজন একসাথে মিলে কি বানায় ফেলে, পানি। এবং আমরা সবাই জানি পানি অ্যাসিডও না, পানি বেসও না। তার মানে H প্লাস আর OH মাইনাস দুজনের পাওয়ার সেম,
সো একটা H প্লাস আর একটা OH মাইনাসকে কি করে ফেলতে পারে, দমায় ফেলতে পারে, শেষ করে ফেলতে পারে, ঠিক আছে। সো তাই যদি হয়, দেখো একটা H প্লাস যদি আর একটা OH মাইনাসকে দমায় ফেলতে পারে, তার মানে আলটিমেটলি মোট কথা হচ্ছে H প্লাসের পাওয়ার যা, OH মাইনাসের পাওয়ার সেম, এবং H প্লাস আর একটা OH মাইনাস দুজন একজন একজনকে দমায় ফেলে কি বানায় ফেলে, পানি। সো এখানে এবার তুলনা করো, H প্লাস আছে 20 ml, দেখো H প্লাস আছে 20 ml 1 মোলার, আর OH মাইনাস আছে 15 ml 1 মোলার। বলো কে জিতলো? দুইজনের ঘনত্ব সেম 1 1, তুলনা করতে পারবো। এবার ঘনত্ব বাদ, ও আছে 20 ও আছে 15, তাহলে কে বেশি থাকবে বলো, কে বেশি থাকবে এটা বলো। H প্লাস বেশি থাকবে নাকি OH মাইনাস বেশি থাকবে? H প্লাস বেশি থাকবে, তাহলে আমরা বলবো H প্লাস অবশিষ্ট থাকবে। এবং সেটা কত বের করো, এটা আছে 20, এটা আছে 15, সো এটার 15, এটার 15কে শেষ করে দিবে, শেষ করে দেওয়ার পরও এই 20 থেকে আরো 5 থেকে যাবে, সো এটার 20 ওটার 15কে পুরোপুরি শেষ করে দিবে, এবং বাকিটুকু থেকে যাবে, এবং এটা ঘনত্ব তো সবই সেম 1 1, সো ঘনত্ব এত, এবং থাকবে কি H প্লাস। তাহলে দেখো তো 20 থেকে 15 বাদ দিলে আসছে 5 ml 1 মোলার সালফি H প্লাস। সো এইবার আমাদের ফার্স্ট প্রশ্নে আসো, আমাদের ফার্স্ট প্রশ্নে আসো, বলছে মিশ্রণের প্রকৃতি কেমন, অম্লীয় না ক্ষারীয়? দেখো তো দুজন মারামারি করলো, করে কে বাকি রয়ে গেছে, H প্লাস, তার মানে কার পাওয়ার বেশি এখানে, অ্যাসিড এখনো রয়ে গেছে। তাহলে ফার্স্ট প্রশ্নের অ্যান্সার মিশ্রণের প্রকৃতি, মিশ্রণ করার পরেও H প্লাস রয়ে গেছে, তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে ভাইয়া, অম্লীয়। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার হইলো। বলো বুঝতে পারছো কিনা? স্ট্রং অ্যাসিড থেকে আমাদের প্রথম টাইপ, যে দুইটা পাত্রকে মিক্স করে দিলে কিভাবে ম্যাটটা করতে হয় আমি সবকিছু বলছি, কেন কোনটা লিখি সেটাও বলছি, এবং কিভাবে করতে হবে সেটাও বলছি। সো লাস্টলি এখানে H প্লাস টিকে গেছে, তাহলে প্রকৃতিটা কেমন হবে, অম্লীয়। যদি OH মাইনাস থাকতো বলতাম ক্ষারীয়, যদি OH মাইনাস থাকতো বলতাম ক্ষারীয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আর একটা ম্যাথ এই সেম টাইপের করি। ধরো হচ্ছে এখানে আমাদের একটা পাত্র দেওয়া আছে, এখানে আমাদের আরেকটা পাত্র দেওয়া আছে, এখানে আমাদের আরেকটা পাত্র দেওয়া আছে, এই ম্যাথটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আছে ধরো হচ্ছে HCl, এখানে আছে ধরো হচ্ছে H2SO4, এবং এখানে আছে ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে ধরো হচ্ছে 30 ml 0.1 মোলার, এটা আছে হচ্ছে 10 ml 0.5 মোলার, এটা আছে ধরো হচ্ছে 50 ml 0.25 মোলার। তিনটা পাত্র দিছে, দিয়া বলছে এদেরকে মিক্স করছি, মিশ্রণে প্রকৃতি বলো। আগের প্রশ্ন সেম। তাহলে আমরা ফার্স্টে HCl কি নিয়ে কাজ করব। পাত্র 1 দেখো তো 30 ml লিখে ফেলো, এবার আমি তাড়াতাড়ি করব। 30 ml 0.1 মোলার, 0.1 মোলার কি আছে ভাইয়া, HCl, HCl ইকুইভ্যালেন্স টু, দুটাকে গুণ করো, 30 আর 0.1 গুণ করে থাকবে 3, সো 3 ml। গুণ কেন করছি, উদ্দেশ্য কি 1 মোলার বানানোর জন্য, সো 1 মোলার, আর HCl HClই রয়ে গেল। এইবার আমি কোন অ্যাসিড সেটা দেখবই না, আমি কিসে নিয়ে যাব, H প্লাসে নিয়ে যাব। অ্যাসিড হইলে H প্লাসে নিয়ে যাব, ক্ষার হইলে OH মাইনাসে নিয়ে যাব। সো তার জন্য কি করতে হবে, তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবার দেখো HCl এ হাইড্রোজেন আছে একটা, সো কয়টা হাইড্রোজেন দান করতে পারবে, একটাই, সো 1 দ্বারা গুণ করলে কি কোনো চেঞ্জ হবে না, তাহলে কত থাকবে, একই থাকবে। সো 3 ml HCl যেই কথা, 3 ml 1 মোলার H প্লাস একই কথা। এই প্রথম পাত্র নিয়ে কাজ করা শেষ। সেকেন্ড পাত্রে আসো, সালফিউরিক অ্যাসিড কত আছে ভাই, 10 ml, জি ভাই, জি ভাই, সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু হচ্ছে 10 আর 0.5 গুণ করলে কত আসবে ভাইয়া, হাফ গুণ করলে 5 আসবে। সো 5 ml, এটাকে গুণ করছি কেন, 1 মোলার বানানোর জন্য সালফিউরিক অ্যাসিড। এবার আসো আমরা যে কোনো অ্যাসিড থেকে কই নিয়ে যাব, H প্লাসে, সো এটাকেও কি নিয়ে যাব, H প্লাসে। সো এইটাতে এইটার হাইড্রোজেন দান করার ক্ষমতা কয়টা, 2টা, সো 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করলে 5 হয়ে যাবে 10, 1 মোলার H প্লাস।
শেষ, 2 নম্বর পাত্রের কাজ শেষ। এবার 3 নম্বর পাত্র, কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 50 ml, 0.25 মোলার। তাহলে ইকুইভ্যালেন্ট করো 50 আর 0.25 গুণ করো, 50 ইন্টু 0.25, এটা করলে আসবে 12.5। সো 12.5 ml 1 মোলার, এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এরপরে ক্ষার হইলে কই নিয়ে যাবো? OHS, ওটাকে কিসে কনভার্ট করব? OH মাইনাস। এখন এটা কয়টা দান করতে পারে ভাইয়া? একটা। সো 1 দ্বারা গুণ করলে কিছুই চেঞ্জ হবে না। সো 12.5 যা আছে তাই, 1 ml তো যা আছে তাই। শেষ, 3টা পাত্রের এই ইকুইভ্যালেন্স দিয়ে কাজ করা শেষ। এবার তুমি তুলনা করো। প্রথম পাত্র থেকে আসছে 3 ml 1 মোলার H প্লাস, 2 নম্বর পাত্রে আসছে 10 ml 1 মোলার H প্লাস। আর কোন জায়গায় H প্লাস আছে? নাই। তাহলে টোটাল কত হইলো? 3 আর 10 13। তাহলে টোটাল 13 ml হইলো 1 মোলার H প্লাস। তাহলে H প্লাস কতটুকু আছে? 10 আর 3 13 ml 1 মোলার H প্লাস। H প্লাস শেষ। আর OH মাইনাস আছে 12.5 ml 1 মোলার OH মাইনাস। এবারও কে টিকছে দেখো তো, দুইজনকে মিলাই দেখো, ও আছে 12.5 আর ওরা দুজন মিলে টোটাল, এটাও একটা অ্যাসিড এটাও একটা অ্যাসিড, দুইজন থেকে H প্লাস আসছে, টোটাল 3 আর 10 13 ml, আর এটা হচ্ছে 12.5 ml। তাহলে কে টিকলো? অ্যাসিড বেশি না? 0.5 ml বেশি আছে না? তাহলে অবশিষ্ট H প্লাসটা বের করে দেখাও। অবশিষ্ট H প্লাস ইকুয়ালস টু হচ্ছে 3 আর 10 13, তার থেকে মাইনাস যাবে 12.5 ml, এবং সবার ঘনমাত্রা তো 1 বানাইছি ইচ্ছা করে, এই কাজটা করার জন্যই তো 1 বানাইছি। H প্লাস, তাহলে কত থাকবে? 0.5 ml 1 মোলার H প্লাস থেকে যাবে। তাহলে H প্লাস যেহেতু থেকে গেছে, তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন? অম্লীয়। এখন যদি 50টা পাত্র দেয়, ধরো 10টা পাত্রে অ্যাসিড দিছে আর 10টা পাত্রে ক্ষার দিছে, তোমার কাজ কি? না তাকায় জাস্ট প্রত্যেকটা পাত্র লেখা শুরু করবা ইকুইভ্যালেন্স দিয়ে, এটাকে গুণ করবা এত ml 1 মোলার এই অ্যাসিড, সেই অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে গুণ করবা, যদি তুল্য সংখ্যা থাকে, আর যদি না থাকে তাহলে 1, গুণ করা দরকার নেই, যা থাকবে তাই। এরপরে যতগুলা H প্লাস আছে সব কাউন্ট করবা, যতগুলা OH মাইনাস আছে সব কাউন্ট করবা, দেখবা H প্লাস বেশি নাকি OH মাইনাস বেশি, যে বেশি থাকবে মিশ্রণের প্রকৃতি তেমন। H প্লাস বেশি থাকলে অম্লীয়, OH মাইনাস বেশি থাকলে ক্ষারীয়। শেষ। ঠিক আছে, এই তো শেষ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু চাইলে মিশ্রণের প্রকৃতি বের করতে পারি, এবং তুমি বই, পুস্তক, গাইড, টেস্ট পেপার যে কোনো জায়গায় দেখবা এইভাবে ম্যাথটা করা থাকে। ঠিক আছে, এভাবে করলে কেউ কাটবে না। হ্যাঁ, সরাসরি সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা যায়, বাট এটা আমি কেন করছি অবশ্যই এখানে কারণ আছে একটা। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা যায় আমিও জানি, বাট আমি H প্লাস এবং OH মাইনাসে নিতে বলছি এই জন্যই, কারণ তোমার একটু পরে পিএইচ বের করা লাগবে, তখন তোমার H প্লাসে যাইতেই হবে, OH মাইনাসে যাইতেই হবে, একটু পরে তোমার ঘনমাত্রা বের করতে হবে, তখন তোমার H প্লাস OH মাইনাসে যাইতেই হবে, তাই না? এই জন্য করছি। সো তাহলে আমাদের টপ ইটা কি ছিল? এই যে এরকম দুটো পাত্র দিয়ে বলছে প্রকৃতি বের করো, তাহলে আমাদের প্রকৃতি বের করা শেষ। প্রকৃতি কিভাবে বের করতে হয় আমরা দেখছি। এবার আসো হচ্ছে ঘনমাত্রায় যাব। ঘনমাত্রা কিভাবে বের করতে হয়? ঘনমাত্রা বের হলে পিএইচ বের হয়ে যাবে। মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করব? আচ্ছা দেখো তাহলে কতটুকু আছে? 5 ml 1 মোলার H প্লাস, তাই তো? দেখো বা আমরা এখানে হিসাব করি, ঘনমাত্রা হিসাব করি, উপরের একটা লাইন মুছে দিই। স্পেস লাগবে, আমি উপরের এই জায়গাটুকু মুছে এখানে করতেছি। যে এরপরে আমরা যখন এই মিশ্রণের প্রকৃতিটা বের করে ফেলবো, এখন আমরা ঘনমাত্রায় যাব। সো ঘনমাত্রা আগে তোমাদের দেখতে হবে কে আছে এখানে, H প্লাস আছে, সো ঘনমাত্রা কার হবে? H প্লাসের। যদি OH মাইনাস থাকতো তাহলে ঘনমাত্রা কার হইতো? OH মাইনাসের। যেহেতু H প্লাস আছে ঘনমাত্রা হবে H প্লাসের। কিভাবে বের করব দেখো, ফার্স্টে তুমি চিন্তা করে দেখো, বর্তমানে আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে V1S1 ইকুয়ালস টু V2S2, এই ফর্মুলা কিন্তু আমরা জানি, তাই তো? V1S1 ইজ ইকুয়ালস টু V2S2। তো সেখান থেকে যদি ফাইনাল ঘনমাত্রা বের করতে হয়, কি করতে হয়? আগে কতটুকু ছিল V1, আগে ঘনমাত্রা কত ছিল? S1,
ডিভাইডেড বাই কি করতে হয়, টোটাল এই পরের আয়তন V2, এটা ফর্মুলা আমরা জানি না, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। দেখো আমাদের দেখতে হবে আগে কতটুকু ছিল, তাই তো? তুমি একটু দেখো তো যে বর্তমানে এখানে সবকিছু করার পর এখানে আছে কতটুকু, 0.5 ml 1 মোলার H প্লাস। তাহলে বর্তমানে এটা আছে হচ্ছে 0.5 ml এবং এটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। শেষ। এটা আছে কতটুকু দেখো, মিশানোর পর দুটাকে মিক্স করছি, মিক্স করার পরে সব OH মাইনাস শেষ হয়ে গেছে, খালি কিছু পরিমাণে H প্লাস বাকি রয়েছে। কতটুকু, 0.5, এটা হচ্ছে V1, 0.1 মোলার এটা হচ্ছে S1। সো লিখে দিলাম। এখন সরি 0.1 লিখছি এখানে, তো 1 হবে, তাই না? এবার তুমি একটু দেখো তো ছবিটা কই, এখানে যে আমরা 3টা পাত্র নিছিলাম, সেই 3টা পাত্রের আয়তন কত কত ছিল, মুছে ফেলছি, তাই তো? এই 3টা পাত্রের আয়তন কত কত ছিল, একটা ছিল হচ্ছে তোমার 50, এইখানে একটা ছিল 50, আর একটা কত ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার পাত্রের আয়তন কত কত ছিল, ওয়েট, একটা ছিল হচ্ছে তোমার 30, আর একটা ছিল 10, আর একটা ছিল 50। দেখো 3টা পাত্র ছিল না, একটা ছিল হচ্ছে 30 ml, একটা ছিল হচ্ছে 50, আর একটা ছিল হচ্ছে 10 ml। এই 3টা পাত্রের যে মিক্স করলা তুমি একসাথে, এই 3টার আয়তন দ্বারা ভাগ করতে হবে। 3টা পাত্রকে একসাথে করে তো মিক্স করছি, তারপরে সব OH মাইনাস শেষ হয়ে গেছে, কিছু H প্লাস বাকি ছিল, কতটুকু, 0.5 ml, দিলাম 0.5, 1 মোলার, 1 মোলার। এবং 3টাকে যে মিক্স করলাম, মিক্স করলে আয়তন কত হইলো, 30 যোগ 50 যোগ 10, তাহলে টোটাল 3টা পাত্রের আয়তন দ্বারা যোগ করে ভাগ করতে হবে, 30 যোগ 50 যোগ 10। তাহলে এই যে এইটা করলে আমাদের কি চলে আসবে ভাইয়া, এটা করলে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চলে আসবে এত মোলার। টোটাল বুঝতে পারছো? তাহলে দেখো কত, 0.5 ডিভাইডেড বাই 90, এটা করলে আসবে হচ্ছে 0.0056 এত। এখন যখন এটা করা শেষ, দেখো এখন যখন এটা করা শেষ, তাহলে আমরা এই নিচেরটুকু মুছতেছি, এটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমাদের ঘনমাত্রা কিভাবে বের করতে হয় বুঝতে পারছো? ঘনমাত্রা কিভাবে বের করবো একবার রিক্যাপ করতেছি। লাস্টে যে থাকবে H প্লাস থাকলে এখানে H প্লাসের ঘনমাত্রা বের করবো, OH মাইনাস থাকলে OH মাইনাসের ঘনমাত্রা বের করবো। এবার ও যতটুকু থাকবে সেটা হচ্ছে ওর আয়তন, উপরে লিখবো কত ঘনমাত্রা, 1 থাকবে, কারণ এটা তো আমরা ইচ্ছা করে 1 বানাইছি, 1 ভাগ করবো কাকে দিয়ে, যতগুলা পাত্রকে যোগ করছি মিক্স করছি সবগুলা পাত্রের আয়তন দ্বারা ভাগ করব। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল ঘনমাত্রা, ফাইনাল। এখন যেটা আসছে এটা হচ্ছে ফাইনাল ঘনমাত্রা, ঠিক আছে? এবার এবার পিএইচ, হাইড্রোজেন আছে মানে পিএইচ বের করতে পারবো। পিএইচ কত, মাইনাস লগ অফ H প্লাস। দেখো তো এইটাই তো বের করছি, বসায় দাও, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 0.0056। শেষ, পিএইচ চলে আসছে। তার মানে পিএইচ জাস্ট এক লাইন, ফার্স্টে মিশ্রণের প্রকৃতি, সেখান থেকে ঘনমাত্রা বের করলে পিএইচ জাস্ট এক লাইন, আর ক্ষার হইলে একটু বাড়বে, পিওএইচ বের করতে হবে, 14 থেকে বাদ দিয়ে পিএইচ বের করতে হবে। তাহলে এই হচ্ছে পার্থক্য। বলো বুঝছি, পিএইচ মিশ্রণের ঘনমাত্রা এবং হচ্ছে কিভাবে বের করব। কত আসে পিএইচটা আগে বলো তো, পিএইচটা কত আসে, হয়তো যা আসবে পিএইচ 2.251 আসে নাকি, আচ্ছা দেখো যা আসবে তাই আনসার, যা আসবে তাই আনসার। তাহলে স্টেপ বাই স্টেপ কি, টোটাল এমএলটা V2 তে হবে না, লিটারে নেওয়া লাগবে না, কারণ উপরেও এমএল লিখছি নিচেও এমএল লিখছি, এমএল এমএল কাটাকাটি গেছে, খালি ঘনমাত্রা এম পড়ে আছে, লিটারে নেওয়া লাগবে না, লিটারে নিতে হবে না। ঠিক আছে, লিটারে নিতে হবে না। ওকে, তাহলে জাস্ট একটা ফ্লো চার্ট করে দেই যে আমরা কি করতেছি। বুঝছো, আমাদের পাত্র দিবে, এখানে যতগুলা পাত্র থাক, দেখো আমি ফ্লো চার্টটা বলতেছি। কি করব, এই পাত্রের জন্য হিসাব করব যে এইটা কতটুকু, কত এমএল,
কত মোলার এবং এখানে যা থাকে H প্লাস OH মাইনাস। এইটার জন্য হিসাব করব যে কত ml কত মোলার H প্লাস থাকতে পারে OH মাইনাস থাকতে পারে। এইটার জন্য হিসাব করব যে কত ml কত মোলার এখানে কি আছে। এবার যদি আরো পাত্র হয় তাহলে সেটার জন্য হিসাব করব, দেখবো H প্লাস গুলাকে যোগ করব এবং OH মাইনাস গুলাকে বিয়োগ করব, করে দেখবো কোনটা বেশি আছে। যে বেশি থাকবে মিশ্রণের প্রকৃতি ওইটা হবে, যদি অ্যাসিড বেশি H প্লাস বেশি থাকে তাহলে অম্লীয়, যদি OH মাইনাস বেশি থাকে তাহলে ক্ষারীয়। এটা হচ্ছে ফার্স্ট টাইপ প্রকৃতি। এরপর যখন এটা বের করে ফেলবো, ধরো লাস্টে গিয়ে আমাদের H প্লাস বাকি রয়েছে কতটুকু, ধরো 10 ml 1 মোলার H প্লাস, এটা বাকি রয়েছে, ধরো এটা বাকি রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। তখন তুমি ঘনমাত্রা কিভাবে বের করবা, ঘনমাত্রা বের করবা এইভাবে, কতটুকু বাকি আছে 10, দাও 10 ইন্টু কত ঘনমাত্রা 1, গুণ করো 1, ভাগ করবো কাকে দিয়ে, এই যে টোটাল এই পাত্রের আয়তন যোগ এই পাত্রের আয়তন যোগ এই পাত্রের আয়তন, তিনটা পাত্রের টোটাল আয়তন দ্বারা ভাগ করবা। ভাগ করলে এই যে ফাইনাল ঘনমাত্রা চলে আসবে। আর ঘনমাত্রা পেয়ে গেছি মানে পিএইচ সমান সমান কি, মাইনাস লগ অফ H প্লাস। এখন যদি ভাইয়া OH মাইনাস বাকি থাকে, ধরো OH মাইনাস বাকি আছে হচ্ছে 10 ml 1 মোলার, তাহলে তুমি কি করবা, সেম ভাবে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা বের করবা। কতটুকু আছে ভাইয়া 10, ঘনমাত্রা কত ভাইয়া 1, ভাগ করবো কি এই যে টোটাল তিনটা পাত্রের আয়তন দ্বারা। কিন্তু OH এর তো আর পিএইচ বের করা যায় না, আগে কি বের করতে হয়, পিওএইচ। তো ওর জন্য আগে তুমি পিওএইচটা বের করবা, এরপরে 14 থেকে পিওএইচটার মানটাকে বাদ দিলে তুমি কি পেয়ে যাবা, তারপরে পিএইচ পাবা। বুঝতে পারছো, এইটাই হচ্ছে কাহিনী। তাহলে আমাদের পিএইচ সংক্রান্ত স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল বেস, এদের যতগুলা কনসেপ্ট ছিল, যত টাইপের ম্যাথ আসতে পারে পরীক্ষাতে, সেগুলো কিন্তু আমরা দেখছি। কথা বুঝতে পারছো, অর্থাৎ পাত্রের ম্যাথ, মিশ্রণের ম্যাথ, ঘনমাত্রা বের করো, পিএইচ বের করো, পিওএইচ বের করো, তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের কে, কেবি, আলফা, এগুলো আমরা কিন্তু দেখলাম। ঠিক আছে, আমাদের জাস্ট এখন আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের বাফার। আমাদের জাস্ট আর একটা টপিক বাকি, সেটা হচ্ছে বাফার দ্রবণ। ঠিক আছে, একটু ওয়েট, একটু পানি খাবো। হ্যালো, তুমি কি ভয়েস শুনতে পারতেছো? আচ্ছা, আমাদের প্রথম যে দুটো টপিক ছিল, দেখো কোনটা কোনটা, আমরা আজকে টোটাল 3টা টপিক কভার করার কথা, 2টা টপিক কভার করার কথা ছিল। তার মধ্যে আমরা কিন্তু হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের যে টপিকটা আছে সেইটা, এবং স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের যে টপিকটা আছে সেটা কভার করছে। আমাদের জাস্ট খালি বাফারটা বাকি আছে। ঠিক আছে, আমাদের জাস্ট শুধু বাফার দোবনের যে টপিকটা সেটা বাকি আছে, তাই তো? আমরা এই বাফার দোবনের ক্লাসটা 7 তারিখে করব, কারণ হচ্ছে আজকে আমি ক্লাসটা নিতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের ওই তারেক ভাইয়ের ক্লাস আছে আর কি, 2টা ক্লাস আছে টানা, উনি হচ্ছে ক্লাসটা নিবেন। তো এখন আমি আর ক্লাসটা নিতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, কারণ এমনিতেও দেখো 4:22 বাজে, আমার ক্লাস শুরু করার কথা ছিল 2টায়, আমি হচ্ছে লেটে আসছি। তারপর হচ্ছে আবার এখানে টেকনিক্যাল সমস্যা ছিল, ক্লাস শুরু করতে করতে 4টা বাজছে, ওই সাউন্ডে আবার সমস্যা হয়েছিল। তো এখন
আজকের ক্লাসটা এখানে মূলত শেষ করতেছি। 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। আমাদের বাফারের ক্লাসটা আমরা 40 মিনিটসের মতো লাগবে, 7 তারিখে আমরা করব, ঠিক আছে? বাফারের ক্লাসটা আমরা 7 তারিখে করব, হয়তো সকাল সকালে করব, ঠিক আছে? হয়তো সকাল 8টা 9টার দিকে করব, 9টা 10টার দিকে। আমি তোমাদেরকে জানাই দিব গ্রুপে পোস্ট দিয়ে যে আমরা বাফারের ক্লাসটা কবে করবো। আমাদের একটা টপিকই বাকি আছে, ঠিক আছে? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, পানির বিয়োজন ধ্রুবক, তারপরে পিএইচ, পিওএইচ, কেডব্লিউ সবগুলো আমরা দেখছি। জাস্ট বাফার বাকি আছে। বাফার আমরা 7 তারিখে করব। আমি তোমাকে পোস্ট দিয়ে সবাইকে জানাই দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।